কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সামনে আপনাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা। তো এই পরীক্ষাতে হিসাব বিজ্ঞানের সবচেয়ে আতঙ্কর চ্যাপ্টার হচ্ছে আপনাদের আর্থিক বিবরণী। তো সেই কারণে আর্থিক বিবরণী রিলেটেড যত এমসিকিউ আছে সব এমসিকিউ সমাধান করব আজকে আমরা। এবং ইনশাল্লাহ এই ক্লাসটা যারা করবে তারা আর্থিক বিবরণী থেকে 100% তারা এমসিকিউ সলভ করতে পারবে। তো আর বেশি কথা আগাবো না, চলেন আমরা আর্থিক বিবরণীর উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করি। তা আমাদের প্রথমে যে প্রশ্নটা বলেছে সেই প্রশ্নে আমরা একটু দেখি। প্রথমে যে আমাদের প্রশ্নটা বলেছে সেখানে বলেছে নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়। এখন এই যে একটা অবস্থা, সেটা হচ্ছে আর্থিক ফলাফল মানে কি, এই জিনিসটা আমরা সবাই জানি না হয়তো অনেকে, যার কারণে হয়তো আমরা এটার উত্তর করতে পারবো না। আর্থিক ফলাফল মানে মনে রাখবেন নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়। আর্থিক ফলাফল মানে কি? নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়। এখন আপনারাই বলেন তো এই প্রশ্নের উত্তর কি হবে? কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়? আমরা জানি যে বিশদায় বিবরণী। আমরা কি জানি? আমরা জানি যে বিশদায় বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের কি জানা যায়? প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল বা নিট লাভ বা নিট ক্ষতি জানা যায়। তাহলে আর্থিক ফলাফল অর্থ কি? আর্থিক ফলাফল অর্থ হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি। এখন এই রিলেটেড আরেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসে থাকে, সেটা কি? সেটা হচ্ছে আর্থিক ফলাফল এবং আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা। আরেকটা কি? আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা। তাহলে আমাদেরকে জানতে হবে আর্থিক অবস্থা মানে কি। আর্থিক অবস্থা মানে হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কি জানা যায়? একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাহলে আমার পরীক্ষায় যখন প্রশ্ন দিবে যে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় কোন বিবরণীর মাধ্যমে, তাহলে ভাই একটু চিন্তা করেন তো, এই যে আর্থিক অবস্থা মানে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব কোন বিবরণীতে বসে? আমরা জানি সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থার বিবরণীতে বসে। এই আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম হচ্ছে, সনাতন নাম হচ্ছে উদ্বৃত্ত পত্র। তাহলে উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। আর্থিক অবস্থা প্রকাশিত হয় সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের মাধ্যমে। আর আর্থিক ফলাফল প্রকাশিত হয় নিট লাভ বা নিট ক্ষতির মাধ্যমে। তাহলে দেখেন একটা জিনিস, আমরা প্রশ্ন পড়লাম একটা, কিন্তু এই রিলেটেড আরো যে 3-4টা প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু সমাধান করে নিলাম। তো সেই কারণে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে সবাই করবেন, বেশি সময় লাগবে না এবং টাইম ওয়েস্ট হবে না। পরে যাই। রেওয়া মিলে কি রয়েছে? ভ্যাট সহ পণ্য ক্রয়। এই যে ভ্যাট সহর যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের সিকিউতে আসে এবং এমসিকিউতে আসছে। দেখেন ঢাকা বোর্ড 24 আসছে এবং আদার অনেক বোর্ডে আসছে। তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় 71,000 টাকা। এর মধ্যে কি রয়েছে? ক্রয় ফেরত রয়েছে আছে। ক্রয় ভ্যাটের পরিমাণ কত? তাহলে আমাদের জানতে চাচ্ছে কি? আমাদের জানতে চাচ্ছে ভাইয়া ক্রয় ভ্যাটের পরিমাণ কি আছে এখানে? ভ্যাট সহ। তাহলে যেহেতু ভ্যাট সহ আছে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ক্রয় থেকে আমাদেরকে কি করতে হবে? ক্রয় আছে 71,000 টাকা, এখান থেকে আমাদেরকে নিট ক্রয় নির্ণয় করতে হবে। নিট ক্রয় কিভাবে নির্ণয় করি? ক্রয় থেকে ফেরত বাট্টা, পণ্য উত্তোলন যা আছে এগুলো বাদ দিয়ে দিই আমরা। তাহলে ক্রয়ে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে কি রয়েছে? ফেরত রয়েছে 2,000 টাকা। তাহলে ক্রয় থেকে যখন আমরা ক্রয় ফেরত বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে নিট ক্রয় কত? 69,000 টাকা। এটা নিট ক্রয়। এখন আমাদেরকে বলেছে ক্রয় ভ্যাটের পরিমাণ কত। যেহেতু টাকাটা হচ্ছে ভ্যাট সহ, তাহলে আমরা ভ্যাট নির্ণয় করতে হলে কি করতে হবে? 69,000 ইন্টু আমাদেরকে যেটা করতে হবে 15। ভ্যাট কত? ভ্যাটের কোনো পার্সেন্টেজ না বললে ভ্যাট হয় 15%। আর যেহেতু ভ্যাট সহ বলেছে আমাকে ভাগ দিতে হবে 115 দিয়ে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা ভ্যাটের পরিমাণ পেয়ে যাব। এটা যদি আমরা 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে 3 বার যাই, এখানে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 23 বার যাই। 23 দিয়ে যদি আমরা 69-কে কাটি তাহলে এখানে থাকে হচ্ছে 3, আর এখানে 3টা শূন্য রয়েছে। তাহলে 3,000 ইন্টু 3, 3 3-কে 9,000। তাহলে এটাই হচ্ছে আমাদের ভ্যাটের পরিমাণ। তাহলে ভ্যাট সহ বললে আমরা কিভাবে ভ্যাট নির্ণয় করব? আমরা আগে নিট ক্রয়টা বের করব, এরপরে আমরা 15/115 দিয়ে ক্যালকুলেটর করলে আমরা দেখব যে ভ্যাটের পরিমাণ কত? 9,000 টাকা। তাহলে এখানে ক্রয় ভ্যাটের পরিমাণ কত? 9,000 টাকা। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নে আমাদের বলছে যে নিচের কোনটি অপরিচালন খরচ বা ব্যয়? ঠিক আছে। তাহলে অপরিচালন খরচ বা ব্যয়, আমি একটু মনে রাখার আপনাদেরকে একটা টেকনিক বলে দিই। যে ব্যয়গুলো হচ্ছে আমাদের, যে সুদগুলো আমাদের ব্যয় হিসাব, সেগুলোই হচ্ছে আমাদের কি? সেগুলোই হচ্ছে আমাদের অপরিচালন ব্যয়। প্রথম কথা। তাহলে আমরা কিছু অপরিচালন ব্যয়ের সূত্র দেখব। প্রথমে আমরা দেখব অপরিচালন ব্যয়ের আমরা কিছু উদাহরণ দেখি।
প্রথমে আমরা দেখব যে কোন খরচগুলো অ্যাকচুয়ালি আমাদের ব্যয় হিসাব হয়, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি ঋণের সুদ, হ্যাঁ, ঋণের সুদ, হ্যাঁ, ঋণের সুদ কোন সুদগুলো আমাদের ব্যয় হিসাব হয়, সরি। তাহলে ঋণের সুদ আমরা হচ্ছে জানি একটি কি হিসাব, ঋণের সুদ হচ্ছে একটি ব্যয় হিসাব, ঠিক আছে? ঋণের সুদ কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে এই যে দেখেন ঋণের সুদ, তাই না? তাহলে ঋণের সুদ কি হিসাব? ব্যয় হিসাব। এখন কোন ব্যয় এটা? যেহেতু ঋণের সুদ, এটি কোন ব্যয় হবে? এটি অবশ্যই আমাদের অপরিচালন ব্যয় হবে, ঠিক আছে? অপরিচালন ব্যয় হবে, ওকে। তাহলে ঋণের সুদ একটি কি? আমরা দেখতে পাচ্ছি অপরিচালন খরচ। তাহলে এই যে দেখেন ঋণের সুদ, এটা হবে আমাদের উত্তর। এছাড়া আমাদের অপরিচালন ব্যয়ের আর উদাহরণ কি কি আছে? আমরা বলতে পারি শিক্ষানবিশ ভাতা। কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি শিক্ষানবিশ ভাতা, তাই না? এই যে আমাদের শিক্ষানবিশ ভাতা কিন্তু একটি ব্যয় হিসাব। কোন ব্যয়? এটিও কিন্তু একটি অপরিচালন ব্যয়। এবং অপ্রত্যাশিতভাবে যে ব্যয়গুলো হয়, যেমন আমাদের কি হইতে পারে? বিবিধ ক্ষতি হইতে পারে, তাই না? বিবিধ ক্ষতি, এর মধ্যে কি পড়ে? আমাদের চুরি হইতে পারে, তাই না? পণ্য চুরি হইল, ঠিক আছে? তো পণ্য চুরি হইলো, ক্যাশ বাক্স থেকে টাকা হারিয়ে গেল, এগুলোকে আমরা বলি বিবিধ ক্ষতি। তাহলে এই যে পণ্য চুরি হইলো, এটাও কি হবে? এটি অপরিচালন ব্যয় হবে। এছাড়া আমাদের আগুনে যে পণ্যটা পুড়ে যায়, তাই না? আগুনে বিনষ্টজনিত যে ক্ষতি হয়, ঠিক আছে? আগুনে বিনষ্টজনিত যে ক্ষতিটা হয়ে থাকে আমাদের, এটিও কিন্তু আমাদের অপরিচালন ব্যয় হবে। এছাড়া আমরা বলতে পারি কি, আর কি অপরিচালন ব্যয়ের উদাহরণ আছে ভাইয়া? এই যে দেখেন আমরা সম্পদ যে বিক্রয় করি, তাই না? তাহলে সম্পদ বিক্রয় করতে আমাদের ক্ষতি হয় না? তাহলে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, আমরা একটা সম্পদ বিক্রি করলাম, কি বিক্রি করেছি? সম্পদ বিক্রি করে যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেটি ব্যয় হিসাব। কোন ব্যয়? অপরিচালন ব্যয়। তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের অপরিচালন ব্যয়ের উদাহরণ, ওকে। তাহলে এই সেন্স থেকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঋণের সুদ আমাদের অপশনে আছে। এই যে ঋণের সুদ, এটাই হচ্ছে আমাদের অপরিচালন খরচ বা অপরিচালন ব্যয়ের উদাহরণ। পরে যাই আমরা। পরে আমাদের বলছে বিক্রিত পণ্যের ব্যয় কত। এখন দেখেন, এখানে আমরা অনেক স্টুডেন্ট আমরা একটু কনফিউজড হয়ে যাই যে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র তো দুইটা। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কয়টা? দুইটা। একটা সূত্র আছে বিক্রয়, কি আছে ভাইয়া? বিক্রয় থেকে যদি আমরা মুনাফাকে বাদ দিয়ে দিই, কি বাদ দিয়ে দিই? বিক্রয় থেকে যদি মুনাফাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় পাই। আরেকটা সূত্র কি আছে? আরেকটা সূত্র আছে বড় সূত্র, কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ, তাই না? মাইনাস সমাপনী মজুদ। এটাও হচ্ছে আমাদের একটা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোন সূত্রটা ইউজ করব, এই সূত্র না এই সূত্র? ভাই আপনাকে মনে রাখতে হবে, যখন প্রশ্নে মুনাফা দেয়া থাকবে, কি দেয়া থাকে? যখন মুনাফা দেয়া থাকে তখন আমরা এই সূত্রটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে? যখন মুনাফা দেয়া থাকবে। আর যদি প্রশ্নে মুনাফা দেয়া না থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আচ্ছা দেখেন তো, এই প্রশ্নে কি আমাদের কোনো মুনাফা দেয়া আছে? দেখেন এই প্রশ্নে কিন্তু কোথাও মুনাফা দেয়া নাই। প্রারম্ভিক মজুদ আছে, কৃত পণ্যের ব্যয় আছে, সমাপনী মজুদ আছে, পরিচালন খরচ আছে, বিক্রয় আয় আছে। এখানে কিন্তু আমার কোনো মুনাফা দেয়া নাই। তার মানে ডেফিনেটলি আমাকে এই সূত্রটা ইউজ করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে এই সূত্র মোতাবেক আমাদের সূত্রটা কি ছিল ভাইয়া? আমাদের সূত্র ছিল প্রারম্ভিক মজুদ, আছে না? প্রারম্ভিক মজুদ 60,000 টাকা। এর সাথে আমরা যোগ করব ক্রয়, যোগ করব এই যে কৃত পণ্যের ব্যয় দেয়া আছে কত? কৃত পণ্যের ব্যয় কত দেয়া আছে? 3,80,000 টাকা দেয়া আছে। এবার আমরা প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করব। ভাইয়া প্রত্যক্ষ খরচ কোনগুলো? ক্রয়, পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, এগুলোকে আমরা কি বলি? প্রত্যক্ষ খরচ বলি। তো এইরকম প্রত্যক্ষ খরচ কি আমাদের প্রশ্নে আছে? প্রশ্নে নাই। তাহলে প্রত্যক্ষ খরচ নাই, তাহলে এটা যোগ করি, এটা কত হয়? 4,40,000 টাকা হয়। এখান থেকে আমরা মাইনাস করব কাকে? সমাপনী মজুদটাকে মাইনাস করে দেব, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে এখানে সমাপনী মজুদ আছে কত? 50,000 টাকা আছে। এটা মাইনাস করলে আমরা দেখতে পাই যে এখানে হয় 3,90,000 টাকা। তাহলে এই 3,90,000 টাকাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো আশা করি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা কিভাবে নির্ণয় করব আমরা বুঝতে পেরেছি। প্রায় অলমোস্ট সব বোর্ডেই হয় প্রথম পত্র না হয় দ্বিতীয় পত্রে আপনারা এই বিক্রিত পণ্যের ব্যয় রিলেটেড প্রশ্ন ম্যাথ আপনারা পাবেনই। সে কারণে এটা ভুল করা কিন্তু আপনাদের কখনোই উচিত হবে না। পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নে আমাদের সেম একটা প্রশ্ন দিয়েছে, অর্থাৎ উদ্দীপকের আন্ডারে দুইটা যে প্রশ্ন থাকে, এখানে আমাদেরকে বলেছে মোট লাভ কত এবং নিট লাভের পরিমাণ নির্ণয় করো।
তাহলে আমরা প্রশ্নে একটা জিনিস দেখলাম যে এর আগের প্রশ্নটা যখন আমরা সলভ করলাম তখন আমরা দেখেছি উত্তরে পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বের হলো কত, 3,90,000 টাকা। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় যে আমরা 3,90,000 টাকা পেয়েছি, এটাকে ইউজ করে আমরা এখানে মোট লাভ নির্ণয় করতে পারবো। এখন মোট লাভের সূত্রটা কি ভাইয়া? আমরা সকলে জানি বিক্রয় থেকে যদি আমরা কি বাদ দিয়ে দিই, বিক্রয় আছে না প্রশ্নে, আমাদের প্রশ্নে বিক্রয় দেওয়া আছে কত, 4,50,000 টাকা। এই বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিয়ে দিই তাহলে আমরা মোট লাভ পাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 3,90,000 টাকা। এটাকে যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদের এখানে হবে 60,000 টাকা। তাহলে 60,000 টাকা আমাদের কি বের হলো? 60,000 টাকা আমাদের মোট লাভ বের হলো। ওকে, প্রশ্নে কি শুধু মোট লাভ বলেছে? বলেছে নিট লাভও বের করো। এখন মোট লাভের সাথে আমাদেরকে কি করতে হয়? সকল পরিচালন অপরিচালন আয়গুলোকে যোগ করব এবং পরিচালন অপরিচালন ব্যয়গুলোকে বাদ দিব, তাহলে আমরা কি পাবো? নিট লাভ পেয়ে যাব। তাহলে প্রশ্নে কি এমন কিছু আছে? প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পরিচালন খরচ আছে, তাহলে খরচ থাকলে মোট লাভ থেকে কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে আমরা বাদ দিই 15,000 টাকা, তাহলে থাকে কত এখানে? 45,000 টাকা থাকে। ভাইয়া দেখি তো আর কোনো পরিচালন আয় ব্যয় আছে কিনা। আর কোনো পরিচালন আয় ব্যয় কি প্রশ্নে আছে? আর কোনো পরিচালন এবং অপরিচালন আয় ব্যয় প্রশ্নে আমাদের নাই। দ্যাট মিনস এটি হয়ে যাবে আমাদের কি? এটি হয়ে যাবে আমাদের নিট লাভ। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের উত্তর হবে মোট লাভ 60,000 টাকা, নিট লাভ 45,000 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নটাতে আমাদেরকে বলেছে কি? বিক্রয়ের পরিমাণ বের করো, তাই না? তাহলে বিক্রয়ের পরিমাণ যে বের করতে বলেছে, ভাইয়া বিক্রয়ের সূত্র কি? বিক্রয়ের সূত্র কি? এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? বিক্রয়ের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমরা মুনাফা যোগ করে দিব তখনই আমরা কি পাবো? বিক্রয় পাবো। তো এই প্রশ্নটাতে আমরা যদি একটু দেখি, প্রশ্নে আমাদের মোট লাভ দেয়া আছে, আছে না ভাইয়া? মোট লাভ দেয়া আছে, দ্যাট মিনস মুনাফা দেয়া আছে আমার কত টাকা? 2 লাখ টাকা। প্রশ্নে কি বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে? প্রশ্নে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা দেয়া নাই। আপনারা একটু দেখেন। ও আচ্ছা, সরি, বিক্রিত পণ্যের ব্যয়ও দিয়ে দিয়েছে, তাহলে তো খুবই ইজি হয়ে গেল। সরি, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ও দিয়ে দিয়েছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করি। এই যে 3 লাখ টাকা বসাই, তাহলে এই 3 লাখ আর এই যে মোট লাভ 2 লাখ মিলে টোটাল কত হবে? টোটাল আমাদের 5 লক্ষ টাকা হবে। এই 5 লক্ষ টাকাই হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ। আশা করি সকলে বুঝছেন। খুবই সিম্পল একটা প্রশ্ন দিয়েছে কুমিল্লা বোর্ড 24-এ। তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি এটাই আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে এই যে রিলেশন বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় এবং মোট লাভের মধ্যে যে রিলেশন, যে আমরা জানি মোট লাভের সাথে যদি বিক্রিত পণ্যের ব্যয় যোগ করি তাহলে আমরা কি পাবো? বিক্রয় পাবো। আবার বিক্রয় থেকে যখন আমরা মোট লাভ বাদ দিয়ে দিব তখন কিন্তু আবার বিক্রিত পণ্যের ব্যয় পাই, তাই না? আবার বিক্রয় থেকে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিব তখন কিন্তু আমরা মুনাফা পাবো। অর্থাৎ এই তিনটার মাঝে যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমাদের কিন্তু বারবার প্রশ্ন আসছে। পরে যাই। আচ্ছা, সেম প্রশ্নটাই আমাদেরকে দিয়েছে, দেখেন কুমিল্লা বোর্ড 24-এ উদ্দীপকের আন্ডারে। এবার কিন্তু আমাকে বলেছে সমাপনী মজুদের পরিমাণ কত হবে। দেখেন এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। কখনো আমাদেরকে বলে প্রারম্ভিক মজুদ কত হবে, খুব ভালো করে আমরা একটু শুনি, হ্যাঁ। প্রারম্ভিক মজুদ কত হবে, অথবা সমাপনী মজুদ কত হবে, অথবা ক্রয় কত হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস যদি আমাকে নির্ণয় করতে বলে, ঠিক আছে, এই তিনটা জিনিস যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, আমি চোখ বন্ধ করে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র লিখে ফেলবো। কি লিখে ফেলবো ভাইয়া? এই তিনটা জিনিস যদি আমাকে নির্ণয় করতে বলে আমরা কি করব? আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র লিখে ফেলবো। যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা যদি লিখতে পারি তাহলে এই সূত্র থেকে আমরা এই তিনটা জিনিস খুব সহজে নির্ণয় করতে পারবো। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রশ্নে যখন আমাদেরকে প্রারম্ভিক মজুদ বের করো, সমাপনী মজুদ বের করো বা ক্রয় বের করো বলবে, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা আগে লিখে ফেলবো। তাহলে ভাই বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি ছিল? বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কি এই প্রশ্নে দেয়া আছে? প্রত্যক্ষ খরচ এই প্রশ্নে দেয়া নাই, তো সেই কারণে আমরা প্রত্যক্ষ খরচটা লিখলাম না। তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস কি? মাইনাস হচ্ছে সমাপনী মজুদ। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র। এবার যদি আমরা একটু কষ্ট করে মান বসাই তাহলে আমরা সমাপনী মজুদের মানটা পেয়ে যাব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত? 3 লক্ষ টাকা, এখানে আমরা লিখি। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত ভাইয়া? 30,000 টাকা, এখানে আমরা লিখে ফেলি। প্লাস ক্রয় দেওয়া আছে কত? 4 লক্ষ টাকা, এখানে আমরা লিখে ফেলি। মাইনাস সমাপনী মজুদ, তাকে আমরা তার মতো রাখতে দিই। ওকে, তো এখন যদি আমরা একটু
ক্যালকুলেট করি তাহলে কত হয়, এখানে 3 লাখ টাকা হয়। আর এই 4 লাখ আর 4 লাখ 30, তাহলে 4 লাখ 30কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়, মাইনাস 4 লক্ষ 30 হয় এখানে, মাইনাস 4 লক্ষ 30 হয় আমাদের এখানে, সমান কি মাইনাস সমাপনী মজুদ হয়। তাহলে এখন যদি আমরা এই যে 3 লাখ থেকে 4 লক্ষ 30কে বাদ দিই তাহলে মাইনাস কত হবে, 1 লক্ষ 30 সমান কি মাইনাস সমাপনী মজুদ। এখন আমরা যদি এই মাইনাস যদি কেটে দিই তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি একটু ডিটেল করলাম, তাহলে আমাদের উত্তর হবে এই যে ক নম্বর 1,30,000 টাকা। তাহলে সমাপনী মজুদ কত, 1,30,000 টাকা। জাস্ট কিছুই না, এই সমীকরণে মান বসিয়ে দিয়ে হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে 2টা লাইন বেশি করে আর কি করে দিলাম যাতে করে সকলে বুঝতে পারেন। তাহলে আমাদের এই প্রশ্ন থেকে শিক্ষা কি হইল, শুধুমাত্র সমাপনী মজুদ না, এই প্রশ্নে যদি বলতো প্রারম্ভিক মজুদ কত, অথবা এই প্রশ্নে যদি আমাদেরকে বলতো ক্রয় কত, আমরা জাস্ট এই বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা ফেলে এই মান অথবা এই মান, এই তিনটার যে কোনো একটা নির্ণয় করতে বললে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। আশা করি ক্লিয়ার হয়ে। প্রশ্নে এটা বলেছে, আমাদেরকে বলছে নিচের কোনটি বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ বলেছে না, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা কি কি ব্যয় পাই একটু আমরা দেখি তো। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম যে ব্যয়টা রয়েছে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ। এরপরে আমাদের কি রয়েছে, এরপরে আমরা কি করি, প্লাস করি ক্রয়, প্লাস কি করি ক্রয়কে প্লাস করি, তাই না। তাহলে প্রারম্ভিক মজুদ একটি কি হিসাব, মনে রাখতে হবে এটি কিন্তু একটি ব্যয় হিসাব। ওকে, ক্রয় কি হিসাব, ক্রয়ও কিন্তু একটি ব্যয় হিসাব। এরপরে আমরা প্লাস করি কাকে, প্লাস করি আমরা প্রত্যক্ষ খরচকে প্লাস করি কাকে, প্রত্যক্ষ খরচ। এখন ভাই প্রত্যক্ষ খরচগুলো কোনগুলো, প্রত্যক্ষ খরচ হচ্ছে ক্রয় পরিবহন বা যেটাকে আমরা বলি আন্তঃপরিবহন, তারপরে আমরা বলি কি, তারপরে আমরা বলি হচ্ছে জাহাজ ভাড়া, তারপরে আমরা বলি আমদানি শুল্ক, তারপরে আমরা বলি ডক চার্জ, তারপরে আমরা বলি মজুরি। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের কি প্রত্যক্ষ খরচ। তাহলে মনে রাখতে হবে আমাদের ভাইয়া, এই যে প্রারম্ভিক মজুদ, ক্রয় এবং যে প্রত্যক্ষ খরচ আমাদের রয়েছে, এই যে ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, মজুরি, এগুলোই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। কারণ এই ব্যয়গুলোই আমাদের কি হয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কাজে লাগে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন তো উত্তর কি হবে, উত্তর আমাদের আন্তঃপরিবহন হবে। এই যে ক্রয় পরিবহন মানে কি আন্তঃপরিবহন। অফিস ভাড়া এটা পরিচালন খরচ, বেতন মজুরি এটাও পরিচালন, বহি পরিবহনও পরিচালন। তাহলে এই যে দেখেন, আপনি বলতে পারেন ভাই এখানে তো মজুরি আছে, কিন্তু ভাই এই যে বেতন আছে, বেতন তো আর প্রত্যক্ষ না, বেতন তো আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কাজে লাগে না, সে কারণে এটা আমরা উত্তর নিতে পারবো না। উত্তর নিতে হবে কোনটা, উত্তর নিতে হবে আন্তঃপরিবহন। আশা করি সকলে বুঝছেন। এখন আমরা পরের যে প্রশ্নটা আছে সে পরের প্রশ্নে আমরা একটু দেখি। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে মোট মুনাফা ও নিট মুনাফার পরিমাণ কত। তাহলে মোট মুনাফার সূত্র কি, আবার একই এই রিলেটেড আমরা প্রশ্ন অলরেডি একটা সলভ করেছি, তাহলে দেখছেন এই প্রশ্নগুলো বারবার আসছে। মোট মুনাফা মানে হচ্ছে ভাইয়া বিক্রয়, মোট মুনাফা মানে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে আমাদের মোট মুনাফার সূত্র। তাহলে আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে কত ৮০,৭০০ মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত ৫০,৫০০। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে দেখি ৫০ ৩০ ৩০,২০০, কত এখানে ৩০,২০০। এই ৩০,২০০ হচ্ছে আমাদের কি মোট মুনাফা। এখন এই মোট মুনাফা থেকে আমাদের যত পরিচালন ব্যয় এবং পরিচালন আয় আছে, পরিচালন এবং অপরিচালন আয় ব্যয়গুলোকে প্লাস মাইনাস করব। অর্থাৎ পরিচালন আয় থাকলে যোগ করব, পরিচালন ব্যয় থাকলে মাইনাস করব, অপরিচালন আয় থাকলে প্লাস করব, অপরিচালন ব্যয় থাকলে মাইনাস করব। মানে ব্যয় থাকলেই মাইনাস, আয় থাকলেই প্লাস। তাহলে দেখি তো এখানে কি আছে, পরিচালন ব্যয় আছে 10,000 টাকা, তাই না। তাহলে এখান থেকে আমি মাইনাস করে দিই 10,000 টাকা, তাহলে থাকবে কত ভাইয়া, আমাদের থাকবে হচ্ছে 20,200। দেখি তো আর কোনো পরিচালন অপরিচালন আয় ব্যয় আছে কিনা, আর কিচ্ছু নাই। তাহলে আমাদের উত্তর হবে কি, মোট লাভ 30,200 এবং নিট লাভ আমাদের 20,200। মোট লাভ আমাদের কত, মোট লাভ 30,200 এই যে, এবং আমাদের নেট লাভ 20,200। উত্তর হবে খ নম্বর। উত্তর কত, উত্তর খ নম্বর। পরে যাই, পরের যে আমাদের প্রশ্নটা বলেছে এখানে একটু ভালো করে বুঝতে হবে। 5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ কত 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। বছরান্তে বিজ্ঞাপন বাবদ কত টাকা অবলোকন করতে হবে। ভাইয়া এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বেসিক বোঝাই। হ্যাঁ, এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের কিন্তু দুইটা পার্ট থাকে। হ্যাঁ, বিজ্ঞাপনের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে বিজ্ঞাপনের অবলোপন, বিজ্ঞাপনের কি
অবলোপন, আরেকটা হচ্ছে বিজ্ঞাপনের বিলম্বিত পার্ট। কি ভাইয়া? বিলম্বিত পার্ট। এখন এই যে বিলম্বিত অবলোপন যখন বলবে, এই অবলোপন কিন্তু ব্যয় হিসাব। কি হিসাব? ব্যয় হিসাব, যাকে আমরা বিশদায় বিবরণীতে দেখাবো। আর এই যে বিলম্বিত বিজ্ঞাপন অংশটুকু, এটাকে আমরা বলবো অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ, যেটাকে আমরা কোথায় দেখাবো? যেটাকে আমরা সম্পদ পাশে দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন একটি ভুয়া সম্পদ। ওকে, এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্নে আমাদেরকে কি বলেছে? প্রশ্নে 5 বছরের বিজ্ঞাপন খরচ 10,000 টাকা, বছরান্তে বিজ্ঞাপন বাবদ কত টাকা অবলোপন করতে হবে, মানে এই যে এই মানটা জানতে চাচ্ছে আপনার। ঠিক আছে, তাহলে দেখেন বিজ্ঞাপন খরচ 10,000 টাকা কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে 5 দিয়ে ভাগ করে দেন। প্রতি বছরে কত টাকা করে পড়ে? তাহলে প্রতি বছরে আমাদের 2,000 টাকা করে পড়ে, তাই না? 5 দিয়ে 10কে কাটলে 2,000। এই যে 5 বছরের জন্য 10,000, 1 বছরের জন্য কত? 1 বছরের জন্য তাহলে কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকাকে আমরা কি করব? এই 2,000 টাকাকে আমরা অবলোপন হিসাবে কোথায় দেখাবো? অবলোপন হিসাবে আমরা বিশদায় বিবরণীতে দেখাবো। ঠিক আছে, এটাকে আমরা দেখাবো বিশদায় বিবরণীতে। ওকে, এবার আপনাকে এই প্রশ্নে যদি বলতো, তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে? এই প্রশ্নের উত্তর হবে 2,000 টাকা। এখন আপনাকে যদি বলতো যে আপনার বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে কত টাকা দেখাতে হবে, তাহলে সেটা কিভাবে বের করতাম? ভাইয়া মোট বিজ্ঞাপনের টাকা কত? 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা থেকে আমরা মাইনাস করে দেবো কাকে? এই যে বিশদায় বিবরণীতে যে অবলোপনকে দেখাইছি 2,000 টাকা, এই 2,000 টাকাকে আমরা বাদ দিয়ে দিতাম। তাহলে থাকে কত? থাকে হচ্ছে আমাদের 8,000 টাকা। তখন এই 8,000 টাকাকে আমরা কি হিসাবে দেখাইতাম? বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে সম্পদ পাশে। কোন সম্পদ এটা ভাইয়া? ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, বা এটাকে আমরা বলতে পারি অসমন্বিত ব্যয় হিসাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? দুইটা জিনিস শিখলাম। অবলোপন মানে ব্যয় বিশদায় বিবরণীতে, আর বিলম্বিত মানে সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে। আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। পরে যাই। পরে আমাদের বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করো। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্রটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ, ওকে, 60,000, এর সাথে যোগ করতে হবে আমাদেরকে নিট ক্রয়। কি যোগ করতে হবে? নিট ক্রয়। ওকে, তাহলে নিট ক্রয় কত আছে? 1,50,000। এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে কি? আচ্ছা, এই দুইটা যোগ করি, তাহলে এখানে হবে 2,10,000। এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে ভাইয়া সমাপনী মজুদ। কাকে বাদ দিব? সমাপনী মজুদ আছে কত? 30,000 টাকা। তাহলে 2,10,000 থেকে আমরা 30,000 বাদ দিলে থাকে কত? 1,80,000 টাকা। তাহলে এটাই হবে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়ের পরিমাণ। তাহলে সমন্বিত ক্রয় কত? 1,80,000 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছি। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? অনেকে বলতে পারেন এটা তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র। একটু পার্থক্য আছে। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রে এখানে কি করতে হয়? প্রত্যক্ষ খরচকে যোগ করতে হয়। ওকে, আর সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ খরচকে যোগ করতে হয় না। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, পরে যাই। পরের একটা প্রশ্ন আমরা একটু পড়ি। সেটা বলছে সেম প্রশ্ন। সেম প্রশ্নে আপনাকে এখন বলেছে সমাপনী মজুদের বাজার মূল্য কত টাকা? সমাপনী মজুদের দুইটা মূল্য দেয়া আছে, দেখেন একটু। সমাপনী মজুদ, এই যে সমাপনী মজুদ, এই সমাপনী মজুদের কি বলেছে? ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্য ছিল আমাদের 30,000 টাকা। ঠিক আছে, এখন এই সমাপনী মজুদের আবার বাজার মূল্য দিয়ে দিয়েছে আপনাকে এই প্রশ্নে। দেখেন তো বাজার মূল্য কত টাকা দিয়েছে? বাজার মূল্য, এই যে বাজার মূল্য 20,000 টাকা। ঠিক আছে, এখন আমরা হিসাব বিজ্ঞানে একটি রক্ষণশীলতার নীতি আছে। কি নীতি? রক্ষণশীলতার নীতি বা নিয়ম কানুন আছে। তারা বলেছে সমাপনী মজুদের যদি দুইটা টাকা দেয়া থাকে, তাহলে আমি কম টাকা নিয়ে কাজ করব, যেটা কম সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে কম কোনটা? কম হচ্ছে 20,000। এখন আমাকে বলছে সমাপনী মজুদের বাজার মূল্য 20,000 টাকা হলে লাভের উপরে কি প্রভাব পড়বে? দেখেন, এর আগে আমি অঙ্ক যখন করেছিলাম আমি কিন্তু 30,000 টাকা ধরে করেছিলাম। এখন তারা বলেছে সমাপনী মজুদের বাজার মূল্য 20,000। তাহলে কি আমার সমাপনী মজুদ কি হইলো বলেন তো? আমার সমাপনী মজুদ কি হইলো? আমার সমাপনী মজুদ 10,000 টাকা কম হইলো। কি হইলো? 10,000 টাকা কম হইলো। ওকে, এখন একটা জিনিস মনে রাখবেন, সমাপনী মজুদ যদি কম হয়, আপনাকে বলেছে লাভের উপরে কি প্রভাব পড়বে। সমাপনী মজুদের সাথে লাভের সম্পর্কটা হচ্ছে ভালোবাসার। ঠিক আছে, ভালোবাসা মানে কি? সমমুখী। তার মানে মনে রাখবেন, সমাপনী মজুদ যদি কম হয়, মোট লাভও কি হবে? মোট লাভও কম হবে। ঠিক আছে, মোট লাভ কি হবে? মোট লাভও কম হবে। ক্লিয়ার? সমাপনী মজুদ যদি বেশি হতো, মোট লাভও বেশি হইতো। ঠিক আছে, সমাপনী মজুদ কমলে
মোট লাভও কমবে। সমাপনী মজুদ বাড়লে মোট লাভও বাড়বে। তো এখানে সমাপনী মজুদ কি হয়েছে? সমাপনী মজুদ কমেছে। কত কমেছে? 10,000। সেজন্য মোট লাভও কি হবে? 10,000 টাকা কমবে। তাহলে এই যে দেখেন 10,000 টাকা হ্রাস পাই, এটা হবে উত্তর। পরে যাই। পরে যে আমাদের প্রশ্নটা বলছে, আমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে বলছে চলতি বছরে ক্রয় মূল্য কত। তাহলে ভাই আপনাদেরকে একটু আগে আমি শিখাইলাম, যখন বলবে প্রারম্ভিক মজুদ কত, ক্রয় কত বা সমাপনী মজুদ কত, আপনাকে আমি কি বলেছি? আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র লিখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখি বিক্রিত পণ্যের ব্যয় সমান কি ছিল? প্রারম্ভিক মজুদ প্লাস কি ভাইয়া? প্লাস হচ্ছে ক্রয় মাইনাস কি? মাইনাস সমাপনী মজুদ। যেহেতু প্রত্যক্ষ খরচ নাই আমি সরাসরি লিখে দিলাম। ওকে, তাহলে এখন বিক্রিত পণ্যের ব্যয় আমার প্রশ্নে কত আছে? 5,40,000 টাকা দেয়া আছে, লিখলাম। সমান প্রারম্ভিক মজুদ, ভাইয়া প্রারম্ভিক মজুদ কত? এই যে দেখেন কত? 25,000 টাকা দেয়া আছে। ওকে, প্লাস বলেছে ক্রয় মূল্য কত, তার মানে এই যে ক্রয়টাকে আমরা এখানে রেখে দিলাম, মাইনাস কি? সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ 35,000 টাকা মান বসাইলাম। তাহলে এবার আপনি সাইডগুলো চেঞ্জ করেন, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসেন। 5,40,000 প্লাস 25,000কে এই পাশে নিয়ে আসলে মাইনাস 25,000, মাইনাস 35,000কে নিয়ে আসলে প্লাস 35,000 সমান কি? সমান হচ্ছে ভাইয়া ক্রয়। এবার তাহলে আমরা একটু দেখি তো ভাইয়া, 5,40,000 থেকে 25 বাদ দিলে থাকে 5,15,000। 5,15,000 সাথে যদি আমরা 35 যোগ করি তাহলে এখানে হবে 5,50,000 টাকা। কত হবে? 5,50,000 সমান কি? আমার ক্রয়। তাহলে এখানে ক্রয়ের পরিমাণ কত? ক্রয়ের পরিমাণ হচ্ছে আমার 5,50,000 টাকা। আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নে দেখেন, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের। এই প্রশ্নটা একটু বোঝার ট্রাই করি। মিস্টার সুমনের সমাপনী মূলধন ছিল 30,000 টাকা, যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। মূলধনের সুদের হার 5% হলে মূলধনের সুদের পরিমাণ কত? দেখেন প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, দেখেন আমাকে বলেছে প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। তাহলে এই যে পার্সেন্টেজটা কার উপর বলেন তো? পার্সেন্টেজটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপর। মনে রাখবেন যার উপরে পার্সেন্টেজ দেওয়া থাকে তার মান কত? তার মান হচ্ছে 100। তাহলে এখানে বলেছে প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। পার্সেন্টেজটা কার সাথে কথা হচ্ছে? প্রারম্ভিক মূলধনের সাথে কথা হচ্ছে পার্সেন্টেজের। তার মানে মনে রাখবেন প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 100%। কত? 100%। ওকে, 25% কম। তাহলে এই যে 25% কম, তাহলে 25% যদি আমি এখান থেকে কমাই দিই তাহলে আমি কি পাবো বলেন তো? তাহলে 25% কম কি? 25% কম সমাপনী মূলধন 25% কম, তাই না? সমাপনী মূলধন যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। তাহলে সমাপনী মূলধন কত হবে বলেন তো? এই যে সমাপনী মূলধন তাহলে আমাদের হচ্ছে কত? সমাপনী মূলধন হচ্ছে 75, তাই না? 75 মানে কি? এটা 75%, ঠিক আছে? এটা পার্সেন্ট। ওকে, এই সব পার্সেন্ট যদি আমি কেটে দিই তাহলে ডিরেক্ট আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের সমাপনী মূলধন কত হইল? 75 হইল। এখন সমাপনী মূলধন যেটা 75%, সেটা টাকা দিয়েছে কত? টাকা দিয়েছে 30,000। ওকে, টাকা কত দিয়েছে? 30,000। ঠিক আছে, তাহলে এটা 30,000 টাকা কিসের টাকা? সমাপনী মূলধনের টাকা। এটা 75 কিসের? 75 সমাপনী মূলধনের মান 75। তাহলে এই যে সমাপনী মূলধনকে সমাপনী মূলধন দিয়ে আমি ভাগ করব। ওকে, 30,000 ভাগ কি করব আমি? 75 করব। করলাম। এখন এই প্রশ্নে আমাদেরকে বলেছে মূলধনের সুদের পরিমাণ কত। এখন মূলধনের সুদ কার উপরে ধরতে হয়? মনে রাখবেন মূলধনের সুদ ধরতে হয় প্রারম্ভিক মূলধনের উপরে। কার উপরে? প্রারম্ভিক মূলধনের উপরে এবং অতিরিক্ত মূলধনের উপরে। মনে থাকবে মূলধনের সুদ ধরতে হয় কার উপরে? প্রারম্ভিক মূলধনের উপরে এবং অতিরিক্ত মূলধনের উপরে। আর মূলধনের সুদ ধরা যায় না কার উপরে? সমাপনী মূলধনের উপরে। মূলধনের সুদ আমরা কি ধরতে পারবো? পারবো না। তাহলে যেহেতু মূলধনের সুদ বের করতে বলেছে আমাকে, তাহলে এই প্রশ্নে প্রারম্ভিক মূলধনের মান বের করতে হবে। তাহলে প্রারম্ভিক মূলধনের মান কত? 100। 100 দিয়ে যদি আমি গুণ লাগাই তাহলে প্রারম্ভিক মূলধনের টাকাটা আমি পেয়ে যাব। ওকে, 25 দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে যায় 3 25 75 আর এখানে 4 25 100। 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে যায় 10,000 বার। কতবার যায়? 10,000। এখন 4 10 কত? 40,000। এই 40,000 হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের মান। এখন এই প্রারম্ভিক মূলধনের উপরে কি করতে হবে? মূলধনের সুদ ধরতে হবে। এই প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনের উপরে সুদ যেহেতু ধরতে হয়, প্রশ্নে অতিরিক্ত মূলধন নাই, তার মানে আমাকে এই যে প্রারম্ভিক মূলধন পেলাম এর উপরে আমাকে কি করতে হবে? সুদ ধরতে হবে। কত পার্সেন্ট? দেখেন তো 5%। তাহলে 5% করি আমরা। তাহলে 40,000-এর 10% করলে হয় 4,000 টাকা, আর 10-এর অর্ধেক 5% করলে হয় কত টাকা? 2,000 টাকা। তাহলে আমার উত্তর কত? উত্তর 2,000 টাকা। ওকে, এই ছিল আমাদের অঙ্ক। আমি জানি অনেকে বোঝেননি, আমি আরো একবার বলি। দেখেন আমাকে বলেছে মূলধনের সুদের পরিমাণ কত।
আমরা জানি শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধরতে হয়। কি কি মূলধন? প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধরতে হয়। কোন মূলধনের উপরে সুদ ধরা যায় না? মনে রাখবেন, সমাপনী মূলধনের উপরে কোনো সুদ ধার্য করা যায় না। তাহলে প্রশ্ন মোতাবেক আমরা একটু পড়ি দেখি। তাহলে প্রশ্নে আমাদেরকে কি বলেছে? সমাপনী মূলধনের টাকা দিয়ে দিয়েছে। আমাকে বলেছে যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 25% কম। তাহলে এই যে পার্সেন্টেজটা কার সাথে তুলনা হয়েছে? প্রারম্ভিক মূলধনের সাথে তুলনা হয়েছে। তাহলে মনে রাখবেন, পার্সেন্টেজের তুলনা বা যার উপরে পার্সেন্টেজ হয় তার মান 100 ধরে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে প্রারম্ভিক মূলধনের মান এখানে হবে 100। 100 মানে 100%। কম বলেছে, কত কম? 25% কম। তাহলে কম মানে মাইনাস। তাহলে 100 থেকে 25 বাদ দিলে আমার থাকে কত? 75 থাকে। তাহলে এই 75 কিসের মান ভাইয়া? এই যে 25% কম কি? সমাপনী মূলধন, যা প্রারম্ভিকের চেয়ে 25% কম। তো 25% কমাই দিলে এটা আমি কি পেলাম? সমাপনী মূলধন পাইলাম, তাই না? সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধন যেটা 75%, সেটা টাকাই বলে দিয়েছে 30,000 টাকা। তাহলে এই 75% আর 30,000 একই জিনিস। 75%-এর টাকাটাই কত হবে? 30,000 টাকা হবে। ওকে, তাহলে এখন আমার কাজ হবে এই 30,000 টাকাকে তার পার্সেন্টেজ 75 দিয়ে আমি ভাগ করলাম। গুণ দিব কি দিয়ে? প্রশ্নে সমাধান করতে আমার কিসের মান লাগবে? যেহেতু মূলধনের সুদ বলেছে, আমার প্রারম্ভিক মূলধনের মান লাগবে, তাই না? তাহলে প্রারম্ভিক মূলধনের অংশ কত? প্রারম্ভিক মূলধনের অংশ হচ্ছে 100। তাহলে প্রারম্ভিক মূলধনের অংশ দিয়ে যখন আমি গুণ লাগাবো, তখন আমি এই প্রারম্ভিক মূলধনের টাকাটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেট করি। এখানে 4 বার যায়, 25 দিয়ে কাটলে এখানে 3 বার যায়। 3 দিয়ে যখন আমরা এটাকে কাটবো, এখানে থাকে 10,000। 10,000 ইন্টু 4,000 4 সমান 4,000 টাকা। এই 4,000 টাকার উপরে কি বলেছে? 5% সুদ ধরতে হবে। তাহলে 4,000 টাকার 5% কত? 2,000 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর কত? 2,000 টাকা। এই যে আমাদের হয়ে গেল। আশা করি এবার সকলে আমরা বুঝতে পেরেছি। পরে যাই। পরে আমাদের যে প্রশ্নটা বলেছে বিনিয়োগের পরিমাণ কত, তাই না? আমাদেরকে বলেছে বিনিয়োগের পরিমাণ কত। এখানে আমাদের কি বলেছে? বিনিয়োগের সুদ দিয়ে দিয়েছে 5,000 টাকা পাওয়া গেছে, আরো বকেয়া আছে 500 টাকা পাওনা রয়েছে। তাহলে টোটাল বিনিয়োগের সুদ কত সেটা আমরা দেখি। তো মোট বিনিয়োগের সুদ কত সেটা আমরা একটু দেখি। মোট বিনিয়োগ হচ্ছে 5,000 টাকা আপনি পাইছেন, আর 500 টাকা কি রয়েছে? পাওনা রয়েছে। তাহলে আমাদের মোট বিনিয়োগ কি 5,500 টাকা না? এটা মোট বিনিয়োগের সুদ না? এটা হচ্ছে মোট বিনিয়োগের সুদ, রাইট? এখন বলেছে বিনিয়োগের সুদের হার 10%। বিনিয়োগের সুদের হার কত? 10%। তাহলে আমরা কি বলতে পারি? এই যে সরি, এটা মোট বিনিয়োগ না, এটা মোট বিনিয়োগের সুদ, তাই না? এটা মোট বিনিয়োগের সুদ। দেখেন, এই যে বিনিয়োগের সুদ বাবদ 5,000 টাকা আপনি পেয়েছেন, আর বলেছে 500 টাকা কি রয়েছে? আরো 500 টাকা পাওনা রয়েছে, মানে ওই সুদই পাওনা রয়েছে। তাহলে টোটাল আমার বিনিয়োগের সুদ কত? 5,500 টাকা। এখন সেই বিনিয়োগের সুদের হারিয়া বা বলেছে 10%। তার মানে এই 5,500 সমান কি আমরা 10% বলতে পারি না? পারি। এটা হচ্ছে বিনিয়োগের সুদ টাকায়, আর এটা হচ্ছে বিনিয়োগের সুদ পার্সেন্টেজে। দেখেন প্রশ্নেই দিয়ে দিয়েছে। এখন আমাকে বলেছে বিনিয়োগের পরিমাণ কত। আচ্ছা বলেন তো, বিনিয়োগের সুদ কার উপরে ধরা হয়? বিনিয়োগের সুদ কার উপরে ধরা হয়? বিনিয়োগের সুদ ধরা হয় কার উপরে? বিনিয়োগের সুদ ধরা হয় বিনিয়োগের উপরে। কার উপরে? বিনিয়োগের সুদ ধরা হয় বিনিয়োগের উপরে। যেহেতু বিনিয়োগের উপরে আমরা সুদ ধরবো, যার উপরে ধরবো তার মান হচ্ছে 100, ঠিক আছে? তার মানে আমাকে এখানে 100-র মান বের করতে হবে। 100%-এর মান বের করতে পারলে আমরা বিনিয়োগের টাকাটা পেয়ে যাব, সেটাই বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এখন কি করব? এই যে 5,500, এটা কি? বিনিয়োগের সুদের টাকা। আর এই যে 10%, এটা কি? এটাও বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদকে বিনিয়োগের সুদ দিয়ে ভাগ দিব, গুণ দিব কি দিয়ে? আমাকে বের করতে হবে বিনিয়োগের টাকার পরিমাণ। তাহলে বিনিয়োগের মান কত? বিনিয়োগের মান হচ্ছে 100। 100 দিয়ে আমরা গুণ করব। 10 10-এ 100। এই যে আমরা যদি 5,500-কে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে আমাদের হয় 55,000 টাকা। তাহলে আমার বিনিয়োগের পরিমাণ কত হবে? বিনিয়োগের পরিমাণ হবে 55,000 টাকা। এটাই হচ্ছে আমার উত্তর। পরে যাই আমরা। পরে আমাদের বলেছে রেওয়া মিলে কি? রেওয়া মিলে বেতন প্রদান 30,000 টাকা। যদি উক্ত বেতনের মধ্যে 3 মাসের অগ্রিম বেতন প্রদান করা হয়, তাহলে চলতি বছরে বেতন বাবদ কত টাকা হবে? 3 মাসের অগ্রিম। তাহলে আমরা নর্মালি কি জানি? আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই না? 1 বছর সমান কত? 12 মাস। এখন আমাকে রেওয়া মিলে এটা দিয়েছে, দেওয়া বলছে 3 মাসের অগ্রিম বেতন। এটার মধ্যে 3 মাসের অগ্রিম বেতন রয়েছে। তাহলে এই 12 মাসের সাথে যদি আমরা 3 মাস যোগ করি, তাহলে কয় মাস হয় বলেন তো? 15 মাস হয় না? কত হয়? 15 মাস। তার মানে এই 15 মাসের বেতন আমরা কি করেছি? 15 মাসের বেতন আমরা 30,000 টাকা দিয়েছি, রাইট? 15 মাসের বেতন আমি কত দিয়েছি? 30,000 টাকা দিয়েছি। বলেছে বেতন বাবদ খরচের পরিমাণ কত। বেতন বাবদ খরচ মানে হচ্ছে আমার 12 মাসের বেতনটাই হবে খরচ, তাই তো?
তার মানে আমাকে জিজ্ঞাসা করছে 12 মাসে তোমার বেতনের টাকা কত হবে সেটা তুমি বের করো। তাহলে 15 মাসে কত, 15 মাসে 30,000 টাকা, তাই না? তাহলে 30,000 টাকা এটা কত মাসের বেতন, 15 মাসে, তাহলে 15 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা কত পাবো, এক মাসের বেতন পাবো। কত, এক মাসের বেতন পাবো হচ্ছে 2,000 টাকা, রাইট? এটা হচ্ছে এক মাসের বেতন 2,000 টাকা। এখন আমাকে বলেছে বেতন খরচের পরিমাণ কত। বেতন খরচ মানে কি, বেতন খরচ মানে এক বছরের টাকাটুকুই হবে খরচ। তাহলে এক বছর সমান কত মাস জানি, 12 মাস। তাহলে আমরা এখন কি করব, 12 মাস গুণন প্রতি মাসে কত করে বেতন, 2,000 টাকা। তাহলে 12 দুগুণে কত, 24,000 টাকা। তাহলে বেতন বাবদ খরচ হবে কত, 24,000 টাকা। ওই 24,000, এই যে 24,000 টাকা, ঠিক আছে? আর যদি বেতন বাবদ খরচ না বলে যদি বলতো অগ্রিম বেতনের পরিমাণ কত, তাহলে কি করতাম, এক মাসে বেতন হচ্ছে 2,000 টাকা, অগ্রিম কত মাসের, অগ্রিম হচ্ছে 3 মাসের। তাহলে আমরা 3 দিয়ে গুণ দিলে আমরা 6,000 টাকা এটা অগ্রিম বেতন হিসাবে পেতাম। আর অগ্রিম বেতন হচ্ছে একটি কি হিসাব, অগ্রিম বেতন একটি সম্পদ হিসাব, এটি চলতি সম্পদের মধ্যে যেত। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছি। পরে যাই। বঙ্গজ লিমিটেড 8 বছরের জন্য 1,20,000 টাকা বিনিয়োগ করে। বিনিয়োগের সুদের হার 10%। 31শে ডিসেম্বরে বকেয়া সুদ কত রয়েছে, 5,000 টাকা রয়েছে। সমন্বয় দাখিলা প্রদান করেছে। সারা বছরে কোনো সুদ প্রাপ্তি ছিল না। কোন তারিখে বিনিয়োগ করা হয়? আচ্ছা, তাহলে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা অনেকে পারেন না, প্রশ্ন দেখলে মাথা খারাপ হয়ে যায়। যখন বিনিয়োগের তারিখ, ঋণের তারিখ, এই তারিখগুলো যখন আমাকে নির্ণয় করতে বলবে কিসের সাপেক্ষে, সুদের সাপেক্ষে। দেখেন এখানে সুদ দেয়া আছে, তাই না? সুদের সাপেক্ষে যখন আমাকে নির্ণয় করতে বলবে তখন আমার কাজ কি হবে, তখন আমার কাজ হবে সরাসরি আমি প্রথমে এক বছরের সুদ নির্ণয় করব। কি করব, এক বছরের সুদ নির্ণয় করব। ওকে, এক বছরের সুদ নির্ণয় করব। ভাইয়া এক বছরের সুদ কিভাবে নির্ণয় করে, টোটাল টাকাটা দেখেন, টোটাল বিনিয়োগ কত, 1,20,000, কত, 1,20,000। এই 1,20,000 উপরে যদি আমরা সুদের পার্সেন্টেজ দিয়ে গুণ দিই, সুদের হার কত, 10%। এই 10% দিয়ে যদি গুণ দিই তাহলে আমরা এক বছরের সুদ পেয়ে যাব। কত, এক বছরের সুদ হচ্ছে আমার 12,000 টাকা। এটা করলে হয় 12,000 টাকা, তাই না? এক বছরের সুদ হলো না। এবার আমি যেটা করব, এক মাসের সুদ বের করব। কি করব, এক মাসের সুদ। তাহলে বলেন তো, এক বছর সমান কি, 12 মাস। 12 মাসে যদি 12,000 হয় তাহলে এক মাসে কত হবে, আমরা জানি 12,000 ভাগ 12 সমান কত, 1,000 টাকা। এটা কি 1,000 টাকা, এটা হচ্ছে 1,000 টাকা হচ্ছে এক মাসের সুদ। এক মাসের সুদ গেল। এবার দেখেন, এক মাসের সুদ বের করার পরে আপনি দেখবেন প্রশ্নে একটা সুদের টাকা দেয়া আছে। দেখেন তো প্রশ্নে সুদের টাকা দেয়া আছে না, 31 ডিসেম্বর তারিখে বকেয়া সুদ কত, 5,000 টাকা। এখন এই যে 5,000 টাকা যে দেয়া আছে সুদের টাকাটাকে, এটাকে আপনি ভাগ দিবেন কি দিয়ে, এক মাসের সুদের টাকা 1,000 দিয়ে ভাগ দিবেন। দেন তো 1,000 দিয়ে ভাগ, উত্তরে কত আসে, 5। উত্তরে কত আসে, 5। 5 মানে কি, 5 মাস। মানে 5 মাস মানে কি ভাইয়া, দেখি তো, এই টাকাটা 31শে ডিসেম্বরে ছিল 5,000, তাই না? তাহলে 31শে ডিসেম্বর থেকে পেছনের 5 মাস আপনাকে গণনা করতে হবে। তাহলে দেখি তো, ডিসেম্বর, তাই না? ডিসেম্বরের আগে কি মাস আসে বলেন তো, নভেম্বর মাস আসে। নভেম্বরের মাস আগে কি আসে, অক্টোবর মাস আসে, তাই তো? অক্টোবর আসে না? অক্টোবরের আগে কি মাস আসে, সেপ্টেম্বর মাস আসে। সেপ্টেম্বরের মাসে কি আসে, আগস্ট মাস আসে। তাহলে দেখেন তো 5 মাস হইলো কিনা, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস কি হয়েছে? আপনি ডিসেম্বর থেকে, যেহেতু 31শে ডিসেম্বরে টাকাটা আছে না, তাহলে ডিসেম্বর থেকে এই যে 5 আসলো উত্তর, 5 মানে 5 মাস পূর্বে আপনি বিনিয়োগ করেছেন, 5 মাস পূর্বে বিনিয়োগ করেছেন। তাহলে এখন ডিসেম্বর থেকে পূর্বের 5 মাস আপনাকে বের করতে হবে। তাহলে দেখি, ডিসেম্বরের আগে কি, নভেম্বরের আগে কি ভাইয়া, অক্টোবরের আগে কি ভাইয়া, সেপ্টেম্বরের আগে কি ভাইয়া, অগাস্ট, তাই না? অগাস্ট মাস। তাহলে দেখি তো, এই যে 1 মাস, এই যে দেখি 2 মাস, এই যে দেখি 3 মাস, এই যে দেখি 4 মাস, এই যে দেখি 5 মাস। দেখছেন পূর্বের 5 মাস কত, তাহলে অগাস্ট মানে কি, অগাস্ট মাসে আপনি কি করেছেন, বিনিয়োগ করেছেন। তাহলে উত্তর কি হবে, এই যে অগাস্ট 1, এটা উত্তর। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি আবার ওভারভিউ করি। কি বললাম, যে তুমি কত তারিখে বিনিয়োগ করেছো, কত তারিখে ঋণ নিয়েছো, এমন যদি প্রশ্ন দেয় তাহলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এক বছরের সুদ বের করতে হবে। হ্যাঁ, এক বছরের সুদ বের করতে হবে। কেমনে এক বছরের সুদ বের করবো ভাইয়া, দেখেন বিনিয়োগ করেছি কত টাকা, 1,20,000 টাকা। এটাকে যদি আমরা তার পার্সেন্টেজ দিয়ে গুণ করে দিই তাহলে আমরা বিনিয়োগের সুদ পেয়ে যাব কত টাকা, 12,000 টাকা, রাইট?
এক বছরের সুদ বের করার পরে আমাকে এক মাসের সুদ বের করতে হবে। এক মাসের সুদ কি করব, এই যে 12,000 টাকা, এটাকে আমরা এক বছর সমান 12 মাস, 12 দিয়ে ভাগ করে দেব, 1,000 টাকা হইলো 1,000 টাকা। এবার প্রশ্নে একটা সুদের টাকা দেওয়া আছে, কত তারিখের, 31শে ডিসেম্বরের, কত, 5,000 টাকা। এই 5,000 টাকাকে আমরা ভাগ দিব কি দিয়ে, এই যে এক মাসের যে সুদটা পেলাম সেটা দিয়ে আমরা ভাগ দিব। তাহলে উত্তর বের হবে 5 মাস। এটাকে আমরা বলবো 5 মাস। কাটলে 5 হয় না, দ্যাট মিনস 5 মাস কি, 5 মাস পূর্বে তুমি বিনিয়োগ করেছো। এখন কোন তারিখ থেকে 5 মাস পূর্বে, এই যে 5,000 টাকা যে দেওয়া আছে এটা কোন মাসে, ডিসেম্বর মাসে। যদি এটা যদি নভেম্বর মাসে দেওয়া থাকতো তাহলে নভেম্বর মাস থেকে পূর্বের 5 মাস গণনা করতাম। এটা যদি মার্চ দেওয়া থাকতো তাহলে মার্চ থেকে পূর্বের 5 মাস গণনা করতাম। তাহলে এটা দেওয়া আছে কি ডিসেম্বর, তাহলে ডিসেম্বর থেকে পূর্বের 5 মাস আমরা গণনা করি। ডিসেম্বর, নভেম্বর, কত হইলো, 2 মাস হইলো। নভেম্বরের আগে কি হয়, অক্টোবর হইলো, 3 মাস হইলো। অক্টোবরের আগে কি মাস হয়, সেপ্টেম্বর হয়, 4 মাস হইলো। সেপ্টেম্বরের আগে কি মাস হয়, অগস্ট হয়, তাই না? এই যে 5 মাস হইলো, তার মানে অগস্টের 1 তারিখ। অগস্টের কয় তারিখ, 1 তারিখ। উত্তর হবে কত, অগস্টের 1 তারিখ। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। দেখি, ভাড়া প্রদত্ত 125%, এই 125% মানে কি জানেন, 100% হচ্ছে ভাড়া খরচ হিসাব। 100% কি, ভাড়া খরচ হিসাব। আর 100-র উপরে অতিরিক্ত কত, 25%। এই 25% হচ্ছে অগ্রিম ভাড়া। এই 25% মানে কি, 25% মানে হচ্ছে অগ্রিম ভাড়া। তাহলে আপনাকে জানতে চাচ্ছে অগ্রিম ভাড়ার পরিমাণ কত, তাই না? তাহলে অগ্রিম ভাড়া মানে এই 25%-এর মান জানতে চাচ্ছে, রাইট? তাহলে এখানে বলেছে 125% প্রদান 50,000, তার মানে 125% সমান কত, 50,000, রাইট? তাহলে 125 সমান যেহেতু 50,000, তাহলে আমরা কি করব, 50,000 টাকাকে ভাগ দিব কি দিয়ে, 125 দিয়ে। জানতে চাচ্ছে কি, অগ্রিম ভাড়ার পরিমাণ কত। তাহলে অগ্রিম ভাড়ার পার্সেন্ট কত দেখেন তো, অগ্রিম ভাড়ার পার্সেন্ট হচ্ছে 25, সেজন্য এই 25 দিয়ে আমরা গুণ লাগাবো, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে 5-25-এ কত, 125, 5-10-এ কত, 50। তাহলে অগ্রিম ভাড়ার পরিমাণ হচ্ছে কত, 10,000 টাকা। অগ্রিম ভাড়ার পরিমাণ 10,000 টাকা। ভাইয়া সেম প্রশ্ন আপনাকে যদি বলতো ভাড়া খরচ কত, সেটাও আসে পরীক্ষায়। তাহলে ভাড়া খরচ মানে কি দেখেন তো, 125% মানে 50,000, সেজন্য আমরা 50,000-কে ভাগ দিব কি দিয়ে, 125 দিয়ে। গুণ দিব কি দিয়ে, ভাড়া খরচ। এই যে ভাড়া খরচ মানে 100, তার মানে আমরা 100 দিয়ে গুণ দিব, তাহলে আমরা ভাড়া খরচের পরিমাণ পেয়ে যাব। 25 দিয়ে কাটলে কয়বার যায়, 5 বার যায়। সরি, 25 দিয়ে কাটলে কয়বার যায়, 4 বার যায়। 25 দিয়ে 125-এ কাটলে 5 বার যায়। 5 দিয়ে এতে কাটলে কয়বার যায়, 10 বার যায়। তাহলে 4-10-এ কত, 40,000 টাকা। তাহলে ভাড়া খরচ কত, 40,000 টাকা। আর অগ্রিম ভাড়া কত বের হইলো, 10,000 টাকা। সবই শিখে রাখতে হবে, সবই আমার পরীক্ষায় প্রশ্নে আসে। পরের প্রশ্ন দেখি, আমাকে বলেছে সমাপনী মূলধনের পরিমাণ কত। সমাপনী মূলধন আমাকে বের করতে বলেছে, তাই না? তাহলে সমাপনী মূলধনের কিন্তু ভাই একটি সূত্র রয়েছে। আমরা কি জানি সমাপনী মূলধনের সূত্রটা কি? সমাপনী মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন, ঠিক আছে, ভালো করে সবাই শুনে রাখেন, প্লাস অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস নিট লাভ, প্লাস কি ভাইয়া, প্লাস নিট লাভ। ওকে, নিট ক্ষতি যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব, মাইনাস নিট ক্ষতি। উত্তোলন যদি থাকে তাহলে আমরা কি করব, মাইনাস উত্তোলন। ওকে, এটা করার পর আমরা যে টাকাটা পাবো সেটাকে আমরা বলবো সমাপনী মূলধনের টাকা। কি বলবো, সমাপনী মূলধনের টাকা। তাহলে আমরা প্রশ্নে দেখি তো, প্রারম্ভিক মূলধন আছে কত, 1,50,000, এখানে বসাই। উত্তোলন এরপরে বলেছে, উত্তোলন আছে কত, 10,000, এখানে আমরা বসাই। ওকে, এরপরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কি আমার প্রশ্নে আছে? এখানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নাই, তার মানে এটা আসবে না। ভাইয়া বিক্রয় কি আছে, বিক্রয় কিন্তু নাই, তার মানে এটা আসবে না। এই বছর তার ব্যবসায় নিট লাভ হয় কত টাকা, 60,000 টাকা। এই যে নিট লাভ, তাহলে আমরা কি করব, 60,000 টাকা লিখবো এখানে। ওকে, আর কি কিছু আছে, নাই, অতিরিক্ত মূলধনও নাই, আমার নিট ক্ষতিও হয়নি ব্যবসাতে, নাই। তাহলে এটা আমরা একটু প্লাস মাইনাস করি। 1,50,000 সাথে যদি আমি 60,000 টাকা যোগ করি তাহলে হয় 2,10,000। 2,10,000 থেকে আমি 10,000 টাকা বাদ দিলে এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমার সমাপনী মূলধনের পরিমাণ কত, সমাপনী মূলধনের পরিমাণ আমার 2 লক্ষ টাকা। কিন্তু এখানে 2 লক্ষ টাকা অপশনে নাই। আমি কি তাহলে কোথাও ভুল করলাম? একটু দেখি তো, প্রশ্ন কি কোথাও ভুল হয়েছে? প্রশ্ন ভুল হয়েছে না উত্তর ভুল হইল, আমি তো বুঝছি না। আচ্ছা, তাহলে এখানে কোথায় ভুল হইল আমাদের? নেট লাভ দেওয়া আছে, তাহলে তো মোট লাভ আসার প্রশ্নই নাই। তাহলে এখানে 2 লক্ষ টাকাই তো হয়, আমি যদি ভুল না করে থাকি এখানে 2 লক্ষ টাকারই হওয়ার কথা। কোনো কারণে হয়তো বা মিস্টেক হইতে পারে। একটু জাস্ট একটু দেখেন যে বরিশাল বোর্ড 24-এর এই প্রশ্নটা আমাকে একটু দেখতে হবে, যেহেতু প্রশ্ন
সলভ করলাম, করে আমি দেখতে পাচ্ছি উত্তর নাই। তো আমার হিসাবে এটা হয় কত টাকা? আমার হিসাবে হয় এখানে 2 লক্ষ টাকা, কিন্তু এখানে আমি অপশনে 2 লক্ষ টাকা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটা একটু জাস্ট দেখতে হবে পরে, আর অপশনে ভুল থাকতে পারে, সবাই একটু দেখে নেবেন। তো আমাদের মোটামুটি এরপরে কোনো প্রশ্ন আছে কিনা দেখি। এরপরে কোনো প্রশ্ন নাই। তাহলে এই যে আমরা প্রশ্নগুলো আমরা সলভ করলাম, এই টাইপের প্রশ্নগুলো আপনাদের কিন্তু আর্থিক বিবরণী থেকে এসে থাকে। তো সেই কারণে এই প্রশ্নগুলো একটু সবাই ভালো করে আমরা সলভ করব, তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে এবং এর মধ্যে থেকে আমরা ইনশাল্লাহ কমনও পাবো। তো আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।